আমি অনুরোধ করব মাননীয় লেখক শ্রী নীলোৎপল রায় মহাশয়কে দু চার কথা বলার জন্য তার সৃজনশীলতা তথা এই উপন্যাস কেন্দ্রিক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ ইহাও পূর্ণ অর্থাৎ পরব্রহ্ম, উহাও পূর্ণ অর্থাৎ নামরূপ ব্রহ্ম। পূর্ণ অর্থাৎ ব্রহ্ম থেকেই উদ্গত হয় পূর্ণ অর্থাৎ ব্রহ্ম, এবং পূর্ণ অর্থাৎ ব্রহ্ম হইতে পূর্ণ অর্থাৎ ব্রহ্মকে হরণ করিয়া লইলে যাহা পড়িয়া থাকে তাহাও পূর্ণ অর্থাৎ ব্রহ্ম। এই পূর্ণ ব্রহ্ম জগৎব্যাপী তথা জগতাতীত। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান ত্যাপো ন শোষয়তি মারুত। অস্ত্র যাহাকে ছেদন করিতে পারে না, অগ্নি যাহাকে দহন করিতে পারে না, জল কাদা পাঁক যাকে সিক্ত বা ক্লেদাক্ত করিতে পারে না, এবং বায়ু যাহাকে শুষ্ক বা শোষণ করিতে পারে না, তাহাই অক্ষয় অব্যয় অমর অবিনশ্বর আত্মা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সমস্ত গুরুদের মধ্যে যে দুজন গুরুকে আমি সবার উপরে রাখি, তাদের লেখা দুটি শ্লোক উচ্চারণের মাধ্যমে মঙ্গলাচরণ করে তাদের চরণে প্রণিপাত ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। যে শ্লোক দুটি আমি স্মরণ করলাম তার মধ্যে প্রথমটি ঈশ উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ দুটিরই প্রারম্ভিক আবাহন শ্লোক, যার প্রণেতা হলেন মহর্ষি যাজ্ঞবল্ক্য। আর দ্বিতীয় শ্লোকটি মহাভারত মহাকাব্যের ষষ্ঠ ভাগ অর্থাৎ ভীষ্ম পর্বের অন্তর্গত 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায়, যে অংশটুকু স্বতন্ত্রভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা নামেও প্রসিদ্ধ, তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের 23তম শ্লোক, অর্থাৎ মহাভারত মহাকাব্যের ভীষ্ম পর্বের 26তম অধ্যায়ের 23তম শ্লোক, যার প্রণেতা হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আজ আমি আপনাদের সমীপে আমার বক্তব্য আরম্ভ করব একটি কবিতা উদ্ধৃত করে, যেটি আমার অনেক দীক্ষাগুরুর মধ্যে অন্যতম একজন চিরপ্রণম্য মানুষ নবারুণ ভট্টাচার্যর এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কাব্যগ্রন্থের অন্তর্গত, যার শিরোনাম হল সমাজ বিরোধিতার কথা। একটি সজীব মৃতদেহ যখন অপরাপর পুষ্ট মৃতদেহকে উৎসাহ দেয়, লুকিয়ে মানুষকে ফাঁসি দেওয়ার জন্য সমগ্র রাষ্ট্রযন্ত্র যখন বেশ্যার মতো সজাগ, একটা কুকুর যখন বাস চাপা পড়ার পরে রাস্তার চাঁদের আলোয় রক্তে ভিজে শুয়ে থাকে আর তার শেষ চিৎকার টেপ রেকর্ড করে, যখন কবি ও লেখকবৃন্দ পোকা ধরার জন্য বড় বড় আলোর পাশে ওত পেতে থাকে, যখন একটা লোকের 700টা লরি ভাড়া খাটে আর একটা লোক ক্রাচ নিয়ে রাস্তা পার হয়, তখন আমৃত্যু লিখে যাব প্রতিবাদ। উন্মত্ত, হিংস্র, ক্রুদ্ধ ও নিরবধি, এ যদি সমাজ হয় তবে আমি সমাজ বিরোধী। আজ আমার লেখা যে গ্রন্থটি প্রকাশিত হওয়ার নিমিত্ত আমরা সকলে এখানে সমবেত হয়েছি, সেই গ্রন্থটি পাঠ করতে করতে আপনাদেরও আমাকে এরকমই এক সমাজ বিরোধী বলে মনে হবে। 1532 সালে যখন ফ্রাঁসোয়া রাবলে নিজের স্বজাতি ফরাসিদের গালে ঠাস করে একটা চর কষালেন,
তখন প্রকাশিত হলো তার গার্গাতুয়ে অ্যান্ড পান্তাগ্রুয়েলের প্রথম খণ্ড, তার নিজের 38 বছর বয়সে। 1605 সালে মিগুয়েল দে সার্ভান্তেজ তার নিজের স্বজাতি স্পেনীয়দের গালে ঠাস করে একটা চর কষালেন। যখন প্রকাশিত হলো তার ডন কিহোতে প্রথম খণ্ড, তার নিজের 58 বছর বয়সে। 1967 সালে মিখাইল বুলগাকভ তার নিজের স্বজাতি রাশিয়ানদের গালে ঠাস করে একটা চর কষালেন, যখন প্রকাশিত হলো তার দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা, তিনি নিজে মারা যাওয়ার 27 বছর পরে। 1978 সালে যখন রবার্ট ক্রোয়েশ নিজের স্বজাতি কানাডাবাসীদের গালে ঠাস করে একটা চর কষালেন, যখন প্রকাশিত হলো তার হোয়াট দ্য ক্রো সেইড, তার নিজের 51 বছর বয়সে। এরা প্রত্যেকেই যার যার নিজের নিজের দেশের তথা জাতির মানুষদের দিন দিন আরও গোল্লায় যাওয়া ঠেকানোর উদ্দেশ্যেই এই কাজ করেছিলেন। আমার এই গ্রন্থটি লেখার জন্য আমি যে আমার জীবনের 10-12টি বছর ব্যয় করে ফেললাম, তার একমাত্র উদ্দেশ্য হলো ক্রমশই নোংরা পাঁকের মধ্যে ডুবে যেতে থাকা, ক্রমাগত পুঁতিগন্ধময় বিষ্ঠা, বমি, স্বেদ, বীর্য, মূত্রে তলিয়ে যেতে থাকা বেহুশ বাঙালি জাতিকে ঠাস করে একটি চর মেরে তাদের হুঁশ ফেরানো, যাতে আমার স্বজাতি বাঙালির চৈতন্য হয় আর বাঙালি জাতির রুচির, মেধার, মননের এই নিম্নগামিতা, এই অধঃপতন, এই অবনতি থামিয়ে তারা এবার ফের একবার ঘুরে দাঁড়ানোর একটা সৎ প্রয়াস করেন। আসলে বাঙালিকে এই থাপ্পড়টা আজ অব্দি কেউ সেভাবে মারেননি, যেভাবে রাবলে ফরাসিদেরকে মেরেছিলেন, সার্ভান্তেস স্পেনীয়দেরকে মেরেছিলেন, বুলগাকভ রাশিয়ানদের মেরেছিলেন বা ক্রোয়েশ কানাডাবাসীদের মেরেছিলেন। সময় মতো থাপ্পড় খেয়েছিল বলেই আত্মসমালোচনার মুখোমুখি হয়ে, আত্মবিশ্লেষণের পথে হেঁটে, আত্মশুদ্ধির মাধ্যমে ফ্রান্স, স্পেন, রাশিয়া, কানাডা আজ নিজেদের কৃষ্টির, সংস্কৃতির ও সৃজনশীলতার উৎকর্ষকে বিশ্বের মানচিত্রে ঠিকমতো তুলে ধরতে পেরেছে। আর সময় মতো থাপ্পড় খায়নি বলেই বাঙালির মধ্যে মৌলিকতার, মেধাচর্চার আর মননশীলতার আজ এই দুর্দশা। বাঙালি জাতিরও যে একটি জবর চর খাওয়ার খুবই প্রয়োজন আছে, এ কথা বুঝেছিলেন বলেই সেই আলখাল্লা পরিহিত চিরযুবকও আদমরাদের ঘা মেরেই বাঁচাবার নিদান দিয়েছিলেন। তিনি নিজেও চর একখানে মেরেছিলেন বটে, তবে তা বাঙালি জাতিকে নয়, তার সমকালীন হিন্দু সমাজকে। নৈয়ায়িক ও স্মার্ত পণ্ডিতদের গোঁড়ামির গালে সশব্দে বেজেছিল সেই চর। এমন বেজেছিল যে অচলায়তন প্রকাশিত হওয়ার পর তৎকালীন সাহিত্য নামক প্রখ্যাত পত্রিকার ততোধিক প্রখ্যাত সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি, যিনি ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের দৌহিত্র, তীব্র সমালোচনা করে লিখেছিলেন, রবীন্দ্রনাথ যদি মেটারলিঙ্ক হইতে চান, মেটারলিঙ্ক মানে বেলজিয়ান নাট্যকার মরিস মেটারলাক, হইতে চান হইতে পারেন, কিন্তু হিন্দু সমাজকে আক্রমণ করিবার অধিকার তার নাই। তাতে অবশ্য নিজের 51 বছর বয়সে এমন একখানি নাটক লেখার মতো আধুনিক মনস্ক থাকতে পারা রবীন্দ্রনাথের কিচ্ছুটি যায় আসেনি, বরং মহাকালের বিচারে প্রমাণিত হয়ে গেছে যে তিনিই সঠিক ছিলেন। তো আমার চর যেহেতু সরাসরি বাঙালি জাতির গালে পড়বে, বক্র বিষাক্ত টিপ্পণী যে আমার পানেও ধেয়ে আসবে তা স্বতঃসিদ্ধ। তবে যারা তা হানবেন তারা যদি রাবলে, সার্ভান্তেজ, বুলগাকভ, ক্রোয়েশ পড়ে ও বুঝে তারপর আমার গ্রন্থটিকে আক্রমণ করেন, তাহলে আমি তাদের সবিনয়ে বলবো যে এই রায়ও যথাসময়ে মহাকালী দেবেন যে আপনারা সঠিক নাকি আমি। আর যারা ওসব পড়াশোনার তোয়াক্কা না করেই আমার গ্রন্থটির বিরুদ্ধে কুমন্তব্য শানাবেন, তাদের উদ্দেশ্যে আমি 10টি পংক্তি আগেভাগেই উদ্ধৃত করে রাখছি।
মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট, কেটে কুটে ফুঁড়েছেন এপিঠ ওপিঠ। পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হানে শিরে, বলে ওরে কীট তুই এ কি করিলি রে, তোর দন্তে শান দেয় তোর পেট ভরে, হেন খাদ্য কত আছে ধুলির উপরে। কীট বলে হয়েছে কি, কেন এত রাগ, ওর মধ্যে ছিল কি বা, শুধু কালো দাগ। আমি যেটা নাহি বুঝি সেটা জানি ছাড়, আগাগোড়া কেটে কুটে করি ছাড়খাড়। এখন এই ধরনের অবোধ কীটরা প্রশ্ন করতেই পারেন যে এই একটি গ্রন্থ লিখতে আমার 10-12টি বছর লেগে গেল কেন। এর উত্তর হিসেবে আমি তাদের রবীন্দ্রনাথের জীবন স্মৃতির সেই অংশটি একবার মনে করিয়ে দিতে চাই, যেখানে তিনি সকৌতুকে লিখেছেন যে বেড়ানোর সময় নিজের পড়ার জন্য 10-12 খণ্ডে বৃহদাকার গিবনের রোম সঙ্গে নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ঘুরতেন। সভয়ে খণ্ডগুলি দেখে ছোট্ট রবি ভেবে আকুল হতেন, আমাকে দায়ে পড়িয়া অনেক জিনিস পড়িতে হয়, কারণ আমি বালক, আমার উপায় নাই। কিন্তু ইনি তো ইচ্ছা করিলেই না পড়িলেই পারিতেন, তবে এ দুঃখ কেন? প্রসঙ্গত বলি, এই গিবন হলেন অষ্টাদশ শতাব্দীর মহাপণ্ডিত ব্রিটিশ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন, যিনি লাতিন ভাষা গুলে খেয়েছেন, ফরাসি জানেন মাতৃভাষার মতো, ধ্রুপদী ধর্মতত্ত্ব থেকে ফরাসি দর্শন যার কাছে জল ভাত। তিনি প্রাচীন ইতিহাস ও সভ্যতার কাহিনী লিখলেন 6 খণ্ডে, দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার। এবং মোটামুটি 3000 পৃষ্ঠার এই গ্রন্থে গিবন রেফারেন্স দিলেন প্রায় 8000 বইয়ের। 12 হাত কাকুরের 13 হাত বিচি যেন। আর আমার এই গ্রন্থের শেষে পাঠসূত্র হিসেবে আমি তো মাত্র 784টি গ্রন্থের একটি তালিকা দিয়েছি। তবে হ্যাঁ, এর মধ্যে অন্তত 50% গ্রন্থ এমন যা পড়া থাকা তো দূরের কথা, সেগুলির নাম পর্যন্ত জানা নেই এখনকার বঙ্গ সমাজের জনপ্রিয়তম লেখক লেখিকাদের ও তাদের অর্বাচীন পাঠক পাঠিকাদের। চন্দ্রবিন্দু আছে। বিগত 10 বছর ধরে এই পাঠপঞ্জির প্রতিটি গ্রন্থ আমি সচক্ষে অবলোকন করেছি, স্বহস্তে স্পর্শ করেছি, সমস্তিষ্কে মন্থন করেছি। এর জন্য একটি রাজ্যের ও 2টি দেশের মোট 3টি আর্কাইভ এবং 15টি লাইব্রেরি আমাকে তছনছ করতে হয়েছে। কেন এই পরিশ্রম আমি করলাম, এই প্রশ্ন যদি আপনারা আমায় করেন, তবে আমি বলবো অনুপুঙ্খ প্রামাণ্যতার স্বাক্ষর রাখাই কিন্তু এর একমাত্র কারণ নয়, বরং পাঠকদেরকে, প্রকৃত পাঠকদেরকে বিরলের চেয়েও বিরলতম আকর গ্রন্থগুলির সুলুক সন্ধান দেওয়াও আমার অন্যতম উদ্দেশ্য বটে। তবে যেহেতু আমি উপন্যাস লিখেছি, ইতিহাসের বই লিখিনি কিংবা থিসিস পেপারও লিখিনি, সেহেতুই শেষে কেবলমাত্র গ্রন্থ তালিকাই দিয়েছি, পাতায় পাতায় পাদটিকা বা ফুটনোট জুড়িনি। এই প্রসঙ্গে মনে পড়ছে যে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সাধারণ সভাপতি হয়ে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের নাভিশ্বাস উঠেছিল পাথুরে প্রমাণের দাবিতে। তার শিষ্য রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কথার সাবুত চাইতেন, আর হরপ্রসাদের বক্তব্য ছিল এই যে সারা জীবন ধরে সাধনালব্ধ ধারণার প্রত্যেকটির প্রমাণ তো তিনি টুকে রাখেননি। ফলত গুরু শিষ্যকে প্রকাশ্যেই বকার সকার সহ তিরস্কার করেন, আর শিষ্য অতঃপর বলতে শুরু করেন যে এই চাপে পড়েই নাকি গুরু ইতিহাস লেখা ছেড়ে উপন্যাস লিখতে আরম্ভ করেছেন, কেননা ইতিহাসে প্রমাণ চাই আর উপন্যাস প্রমাণের মুখাপেক্ষী নয়। তবে আমার এই গ্রন্থটি কিন্তু উপন্যাস হলেও প্রমাণ সমৃদ্ধ।
আজকালকার বাঙালি লেখকদের অবশ্য এডওয়ার্ড গিবন কিংবা হরপ্রসাদ শাস্ত্রী অথবা রাখালদাস বন্দ্যোপাধ্যায় পড়ার মুরদই নেই। সীমাহীন মূর্খের আত্মবিশ্বাস নিয়ে তারা না পড়ে, না জেনে, না বুঝে পাতার পর পাতা বই লিখে চলেছেন। এমনকি ইংরেজি ভাষায় লেখা অবাঙালি লেখকরাও এর ব্যতিক্রম নন। যেমন ধরুন আমিষ ত্রিপাঠী, গত এক দশকের সাংঘাতিক জনপ্রিয় একজন লেখক, অথচ এখন আর কেউ পড়ে না তার লেখা। আমি পড়তে গিয়ে দেখলাম যে এই ভদ্রলোক তো ইংরেজি ভাষাটা ঠিকমতো লিখতেই পারেন না, ইংরেজি ব্যাকরণটাও ঠিকমতো শেখেননি, আর পুরাণ সম্পর্কেও ইনি যে লিখেছেন সেগুলোও সঠিকভাবে জানেনই না। এনার শিবা ট্রিলজির দ্বিতীয় বইটি দ্য সিক্রেট অফ দ্য নাগাস, যেটি 2012 সালে প্রকাশ করেছিল ওয়েস্টল্যান্ড লিমিটেড, যে প্রকাশনা সংস্থাটি আবার 2022 সালের 31শে মার্চ থেকে বন্ধও হয়ে গেছে, সেখান থেকে আমি 3টি মাত্র দৃষ্টান্ত দিচ্ছি। 1, পৃষ্ঠা 3 একটি বাক্য আছে এরকম, His eyes didn't waver for one instant from his mother's face. এই বাক্যটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট বা ব্যাকরণগতভাবে অশুদ্ধ, কারণ এখানে অক্সিলারি ভার্ব ডিডেন্টের পরে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, আছে ওয়েভার শব্দটি, যা ভার্ব নয়, নাউন, আর এই শব্দের ভার্ব ফর্মটি হলো ওয়েভ। সুতরাং বাক্যটির শুদ্ধ রূপ হওয়া উচিত ছিল His eyes didn't wave for one instant from his mother's face. এই রকম ভাষাগত ভুল বোধহয় ক্লাস 2 এর কোনো বাচ্চাও করবে না, যা আমিষ ত্রিপাঠী এখানে করেছেন। 2, পৃষ্ঠা 385, এখানে বইয়ের শেষে গ্লসারি অংশে, যা সাধারণত পাঠকদের বোঝার সুবিধার জন্য লেখকরা দিয়ে থাকেন, উল্লেখ আছে ইংরেজি হরফে, ব্রহ্মচর্য এ সেলিবেট ম্যান। এখন ব্রহ্মচর্য শব্দটি হলো একটি বিশেষ্য পদ বা নাউন, যার অর্থ হলো মৈথুন বর্জিত জীবনযাপন, মানে যা ব্রহ্মচারীর ধর্ম, এবং ব্রহ্মচর্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো সেলিব্যাসি। আর এ সেলিবেট ম্যান বলতে বোঝায় ব্রহ্মচারী, অর্থাৎ ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তি, আর এটিও একটি বিশেষ্য পদ বা নাউন। কিন্তু ব্রহ্মচর্য শব্দের অর্থ তো ব্রহ্মচারী শব্দটি হতে পারে না। ব্রহ্মচর্য বা সেলিবেসি হলো একটি গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ব্রহ্মচারী বা সেলিবেট হলো একটি সাধারণ বিশেষ্য বা কমন নাউন, কিংবা কখনো কখনো প্রয়োগ ভেদে একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এই রকম ব্যাকরণগত ভুল সম্ভবত ক্লাস 5 এর কোনো বাচ্চাও করবে না, যা আমিষ ত্রিপাঠী এখানে করেছেন। 3, পৃষ্ঠা 392, এখানে ওই গ্লসারি অংশেই আছে প্রহর, 4 slots of 6 hours each, into which the day was divided by the ancient Hindus. The first prahar began at 12 midnight. কোথায় পেলে আমিষ ত্রিপাঠী এই আজগুবি তথ্য? আমরা সকলে জানি অষ্টপ্রহর শব্দটি, যা একটি গোটা দিন বা 24 ঘন্টাকে বোঝায়, এবং সেই সহজ হিসেবে 24 ঘন্টা মানে 8 প্রহর হলে 1 প্রহর হয় 3 ঘন্টায়, অথচ আমিষ ত্রিপাঠী লিখেছেন 1 প্রহর মানে 6 ঘন্টা আর 4 প্রহরে 1 দিন। আমি 3টি মাত্র উদাহরণ দিলাম। আমিষ ত্রিপাঠীর লেখা বইগুলিতে পাতায় পাতায় এমন ভুলের ছড়াছড়ি। আমরা অনেকেই অনেক কিছুই জানি না, আর না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে অথবা অল্প জেনে পাকামো করাটা ঠিক নয়। যেমনটা এই আমিষ ত্রিপাঠীর মতো আরও অনেক অনেক অর্ধশিক্ষিত কূপমণ্ডুকেরা প্রতিনিয়ত করে চলেছেন, পড়াশোনা না করেই লেখক হয়ে ওঠার ও নাম যশ খ্যাতি কামানোর বাসনায়। নিজে না পড়ে অন্যের মুখে শুনে, অর্থাৎ এঁটো খেয়ে সবজান্তা দিগ্গজের চালমারা যেসব বুদ্ধিজীবীদের বাঙালি আজকাল সাহিত্যিক বলে ভাবে, সেই সব চালিয়াত লেখকদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং সুনীল, শঙ্খ, জয়, শীর্ষেন্দু, বুদ্ধগুহ, নবনীতা, মৈত্রেয়ী, সুচিত্রা, তিলোত্তমা, বাণী বসু বলতেই
যেসব বাঙালি চোখ উল্টে ভক্তিতে মুচ্ছ যায়, সেই সব পাঠকদের প্রত্যেকের উদ্দেশ্যে সরাসরি কয়েকটি প্রশ্ন। হে লেখক, হে পাঠক, আপনি কি রবীন্দ্র গুহর অসমাপ্ত উপন্যাস নাভিকুণ্ড ঘিরে পড়েছেন? আপনি কি সুধাংশু সেনের প্রবন্ধ মগজ, হাতুড়ি ও বিষ পাথর পড়েছেন? আপনি কি বিমান চট্টোপাধ্যায়ের গল্প জারজ, রোষ ও ফসিলের বাতিহীন সভাঘর পড়েছেন? আপনি কি মৃণাল বণিকের গল্প রাডার পড়েছেন? আপনি কি সুভাষ ঘোষের গল্প হাঁসেদের প্রতি পড়েছেন? আপনি কি তুষার রায়ের গদ্য তিমির তলপেটে সুখ পড়েছেন? আপনি কি ফাল্গুনী রায়ের গদ্যগ্রন্থ নষ্ট আত্মার টেলিভিশন পড়েছেন? আচ্ছা ছাড়ুন, আপনাদের কাছে এরা সব বাসি মরা, প্রায় 50-60 বছর আগের নিম সাহিত্য ও হাংড়ি ঝড়, একদম সমকালীন। যেমন ধরুন গৌতম সেনগুপ্তর উপন্যাস পরাণ যায় জলিয়ারে, আপনি কি পড়েছেন? চন্দ্রিল ভট্টাচার্যর নিবন্ধ পাতালের টুকিটাকি, আপনি কি পড়েছেন? রদ্দুর রায়ের উপন্যাস মোক্সা রেনেসা, আপনি কি পড়েছেন? কিংবা যারা টাটকা মরা বা এখনো জ্যান্ত, তাদের কলম ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন কখনো? আপনি কি রামকুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ধনপতির সিংহল যাত্রা পড়েছেন? আপনি কি অরিন্দম চক্রবর্তীর প্রবন্ধ গ্রন্থ ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস পড়েছেন? আপনি কি শিবাজী বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ আলিবাবার গুপ্ত ভাণ্ডার পড়েছেন? আপনি কি গৌতম ভদ্রর প্রবন্ধ গ্রন্থ ন্যাড়া বটতলায় যায় কবার পড়েছেন? আপনি কি কমল চক্রবর্তীর উপন্যাস স্যার যদুনাথের আদি ভারতবর্ষের ইতিহাস পড়েছেন? আপনি কি আজিজুল হকের উপন্যাস লাল টুকটুকে দিন পড়েছেন? আপনি কি অনিরুদ্ধ রাহিনীর প্রবন্ধ গ্রন্থ কমল কুমার ও কলকাতার কিস্সা পড়েছেন? আপনি কি সুবিমল মিশ্রর উপন্যাস পোদের গু তিন জায়গায় লাগে পড়েছেন? আপনি কি রামকৃষ্ণ ভট্টাচার্যর প্রবন্ধ গ্রন্থ বাংলা ভাষার ভূত ভবিষ্যৎ অন্যান্য প্রবন্ধ পড়েছেন? আপনি কি বনীন্দ্র গুপ্তর স্মৃতিকথা অক্ষয় মালবেরি পড়েছেন? আপনি কি রাঘব বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রক্তজবা রহস্য পড়েছেন? আপনি কি শিবনারায়ণ রায়ের প্রবন্ধ জরা, বিবেকিতা ও ছাত্র বোভায়ের উপাখ্যান পড়েছেন? আপনি কি শ্রীপান্থর প্রবন্ধ গ্রন্থ পড়ার বইয়ের বাইরে পড়া পড়েছেন? আপনি কি কৃষ্ণগোপাল মল্লিকের কবিতা ভূমিকা পড়েছেন? একটু ভাবুন, মাথা ঠান্ডা করে, কেন এমন হলো? পাঠকের মান নেমে গেলে সাহিত্যের মান নেমে যায়, নাকি সাহিত্যের মান নেমে গেলে পাঠকের মান নেমে যায়? আমার পর্যবেক্ষণ বলে কোনোটিই নয়। আসলে শিক্ষার মান অধঃপতিত হলে পাঠকের মান ও সাহিত্যের মান দুই নিম্নগামী হয়। বাংলা সাহিত্যের দৈন্যদশা আরম্ভ হয়েছিল মোটামুটি 70-এর দশক থেকেই। তবে বিগত 2.5 দশকে সেই অধঃপতন যে তার চরমতম নিম্নমানে এসে পৌঁছেছে, তার প্রধান কারণ আমার মতে বাংলার বর্তমান শিক্ষা ব্যবস্থার অবনমন। কেননা পাঠক এবং লেখক উভয়কেই তৈরি করে শিক্ষা ব্যবস্থা। বাংলা সাহিত্য তথা বাঙালি পাঠক যে আজ গোল্লায় গেছে, তার জন্য মূলত দায়ী এখনকার নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা, যা বিগত 2.5 দশক ধরে নিকৃষ্ট পাঠক আর নিকৃষ্ট লেখক তৈরি করে চলেছে। এই সময়ের এসব পাঠকদের লেখকদের কথা উঠলে আমার মনে পড়ে যায় শ্রী বিশ্বদেব খোসনবিশের পুত্রটির কথা। প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দিই যে বঙ্কিমবাবুর কমলাকান্ত সংক্রান্ত রচনাগুলিতে যেখানে যেখানে যা যা পাদটিকা আছে, সেগুলি এই বিশ্বদেব খোসনবিশের নামেই বঙ্কিমবাবু আরোপিত করেছেন। তো বঙ্কিমবাবুর ইউটিলিটি বা উদর দর্শন শীর্ষক রচনাটিতে শিরোনামের ওই ইউটিলিটি শব্দটির পাদটিকায় শ্রী বিশ্বদেব খোসনবিশ লিখছেন, ইউটিলিটি শব্দের অর্থ কি? ইহার কি বাংলা নাই? আমি নিজে ইংরেজি জানি না, কমলাকান্তও কিছু বলিয়া দেয় নাই। অতএব অগত্যা আমার পুত্রকে জিজ্ঞাসা করিয়াছিলাম। আমার পুত্র ডিকশনারি দেখিয়া এইরূপ ব্যাখ্যা করিয়াছে, ইউ শব্দে তুমি বা তোমরা, টিল শব্দে চাষ করা, ইট শব্দে খাওয়া, ই অর্থে কি তাহা সে বলিতে পারিল না। কিন্তু বোধ করি কমলাকান্ত
ইউ টিল ইট ই পদে ইহাই অভিপ্রেত করিয়াছেন যে তোমরা চাষ করিয়াই খাও। কি পাষণ্ড, সকলকেই চাষা বলিল। ঈদৃশ দুর্বৃত্ত দশানন লম্বোদর গজাননের রচনা পাঠ করাতেও পাপ আছে। বোধহয় আমার পুত্রটি ইংরাজি লেখাপড়ায় ভালো হইয়াছে, নচেত এরূপ দুরূহ শব্দের সদর্থ করিতে পারিত না। তো এখনকার লেখক পাঠকরাও ওই ভীষ্মদেব খোসনবিশের পুত্রটির মতোই বিদ্বান ও বুদ্ধিমান। প্রকৃত প্রস্তাবে বিগত আড়াই দশকই শুধু নয়, বরং 3টি শতক ধরে বাঙালি জাতিকে ও সমাজকে যা ধ্বংস করে চলেছে তা হলো কালচারাল মিডিওক্রিটি ওরফে সাংস্কৃতিক মাঝারিয়ানা। অষ্টাদশ শতাব্দীতে যা ছিল 50-50, ঊনবিংশ শতাব্দীতে তা হলো 75-25, আর বিংশ শতাব্দীর শেষে এসে তা দাঁড়ালো 100% মাঝারিয়ানার নির্লজ্জ উদযাপন। আমার এই বর্তমান গ্রন্থটিতে এই প্রেক্ষিতেই অনেক তথাকথিত রথী মহারথী বাঙালি আইকনদের কাপড় চোপড় আমি নাম করে করে খুলে নিয়েছি। আইনস্টাইন বলেছিলেন, এনি ফুল ক্যান নো, দ্য পয়েন্ট ইজ টু আন্ডারস্ট্যান্ড। এই অসম্ভব প্রণিধানযোগ্য বার্তাটির নিগুড়ার্থ উপলব্ধি করার আগে আরও একটি কথা অনুধাবন করা প্রয়োজন। There is a gargantuan difference between information and knowledge. অর্থাৎ প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে তথ্য আর জ্ঞান এদের মধ্যে আসমান জমিন ফারাক আছে, ইহারা কদাচ এক নহে। গুগল কিংবা ইন্টারনেট অথবা উইকিপিডিয়া আপনাকে রাতারাতি তথ্য সরবরাহ করতে পারে এবং তা ভুলও হতে পারে, কিন্তু জ্ঞান চটজলদি লাভ করা যায় না, তা অর্জন করতে হয় এবং সেজন্য আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে নিয়মিত বিভিন্ন লাইব্রেরিতে যেতে হবে ও সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে পড়াশোনা করতে হবে। এর জন্য কোনো বিকল্প সহজ পন্থা নেই। গুগল বা ইন্টারনেট বা উইকিপিডিয়া জানে না অথবা ভুল জানে এমন অসংখ্য উদাহরণ আমার এই নতুন গ্রন্থটিতে আমি ধরে ধরে দেখিয়েছি এবং এই গ্রন্থের পাতায় পাতায় আমি সেই সব চমকে দেওয়ার মতো অবিশ্বাস্য সত্য ঘটনার কথা বলেছি, তথ্য ও প্রমাণ সহ, যেসব কথা বাংলা সাহিত্যের ইতিহাসে, বঙ্গ রাজনীতির ইতিহাসে আজ অবধি কেউ কখনো কোথাও বলেননি, এভাবে বলেননি। আপাতত রাজনীতি থেকে নয়, শুধুই সাহিত্য থেকে কয়েকটি মাত্র দৃষ্টান্ত বলি। 1, আমি যদি আপনাদের এখন জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম আত্মজীবনী কোনটি? আপনারা জানা না থাকলে গুগল সার্চ করবেন এবং গুগল আপনাদের যে উত্তরটির সন্ধান দেবে তা হলো রাসসুন্দরী দেবীর লেখা আমার জীবন। কিন্তু এটি আদৌ সঠিক জবাব নয়, অথচ এই ভুলটি বছরের পর বছর ধরে পড়িয়ে চলেছেন অতি উচ্চশিক্ষিত ইউনিভার্সিটির ও কলেজের ও স্কুলের মাননীয় বাঙালি অধ্যাপকরা, শিক্ষকরা। আমার এই গ্রন্থে তথ্য প্রমাণ সহ এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়েছি। 2, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো বাংলা ভাষায় প্রথম কে শেক্সপিয়ারের নাটক অনুবাদ করেছেন? আপনারা না জানা থাকলে গুগলে সার্চ করবেন এবং গুগল আপনাদের জানাবে যে 1853 সালে হরচন্দ্র ঘোষ প্রথম অনুবাদ করেন মার্চেন্ট অফ ভেনিস নাটকটি ভানুমতির চিত্তবিলাস শিরোনামে। কিন্তু এটিও আদৌ সঠিক উত্তর নয়। আমার এই গ্রন্থে এই প্রশ্নের সঠিক জবাব আমি দিয়েছি। আরও একটি বিষয় প্রসঙ্গে বলি, এই ভুল উত্তরটিতে যার নাম উল্লেখ করা হয়েছে সেই হরচন্দ্র ঘোষ ছিলেন প্রথম বাঙালি বিচারপতি বা জাজ, যে কথাটি উইকিপিডিয়া জানে না। তাই হরচন্দ্র ঘোষের নামে যে উইকিপিডিয়া পাতাটি আছে সেখানে খুঁজলে এই তথ্যটি আপনারা পাবেন না। এখন যেটিকে আপনারা ব্যাংকশাল কোর্ট নামে চেনেন সেটির নাম আগে ছিল স্মল কজেস কোর্ট, যা 1850 সালের 15ই মার্চ
ব্রিটিশ শাসিত ভারতে তৈরি করা হয় এবং 1854 সালে নিজের মাত্র 46 বছর বয়সে হরচন্দ্র ঘোষ ওই স্মল কজেস কোর্টের বিচারপতি বা জাজ হিসেবে নিযুক্ত হন। 3, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো বাংলা ভাষায় প্রথম যে অনুবাদটি হয়েছে লুই ক্যারলের অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড বইটির, সেটি কে করেছেন? আপনারা না জানা থাকলে গুগলে সার্চ করবেন এবং গুগল আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার এই গ্রন্থে এই প্রশ্নের সঠিক জবাব আমি দিয়েছি। 4, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো বাংলা ভাষায় প্রথম এবং আজ অব্দি একমাত্র যে আংশিক অনুবাদটি হয়েছে ফ্রাঁসোয়া রাবলের গার্গাতুয়া অ্যান্ড পান্তাগ্রুয়েল বইটির, সেটি কে করেছেন? আপনারা না জানা থাকলে গুগলে সার্চ করবেন এবং গুগল আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার এই গ্রন্থে এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়েছি। 5, এই যে এখন আমরা দশমিক পদ্ধতিতে বা ডেসিমেল সিস্টেমে সমস্ত টাকা পয়সার হিসাব করি, এই পদ্ধতি অনুযায়ী 1 টাকাকে 100 পয়সায় ভাগ করা হয়। আচ্ছা বলুন তো ভারতবর্ষে এই ডেসিমেল সিস্টেম কবে থেকে চালু হয়? 100 পয়সায় 1 টাকার এই হিসেব চালু হওয়ার আগে কত পয়সায় 1 টাকা হতো আপনারা কেউ বলতে পারবেন কি? আমার এই গ্রন্থে এই প্রশ্নের সঠিক জবাব আমি দিয়েছি। 6, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো জেমস জয়েস সারা জীবনে মোট কটি বই লিখেছেন? আপনারা না জানা থাকলে উইকিপিডিয়াতে জেমস জয়েসের বিবলিওগ্রাফি তালিকা দেখবেন এবং ধরে নেবেন সেটি অভ্রান্ত তথা চূড়ান্ত তালিকা, কিন্তু সেই তালিকায় 2খানি বইয়ের নাম আপনারা দেখতে পাবেন না, কারণ উইকিপিডিয়া তা জানে না, যা অতীব দুষ্প্রাপ্য এবং যেগুলি একবারই মাত্র প্রকাশিত হয়েছিল। এবং আমার ব্যক্তিগত সংগ্রহে 2টি গ্রন্থই আছে, আমার এই গ্রন্থে সেগুলির উল্লেখ আমি করেছি। এইরকম আরও বহু বহু বিষয় সন্নিবেশিত হয়েছে আমার এই উপন্যাসটিতে, যার খবর বাঙালি সমাজের বর্তমান পাঠকরা তো দূরস্থ, লেখকরা অবধি রাখেন না। যেমন ধরুন নবারুণ ভট্টাচার্য তার প্রবাদ প্রতিম কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছিলেন? জানা আছে সেই ইতিহাস এখনকার কবিদের? কিংবা ধরুন এখনকার বাঙালি পাঠকরা যেসব তাবর তাবর লেখকদের ভগবান বলে মনে করেন, তাদের মধ্যে অনেকেই যে পাকা প্লাজিয়ারিস্ট, মানে অন্যদের লেখা চোর, সে সম্পর্কে বিন্দু বিসর্গও জানা আছে কি? নামগুলো শুনলে চোখ কপালে উঠে যাবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দীনেন্দ্র কুমার রায়, শিবরাম চক্রবর্তী, বুদ্ধদেব বসু, রাজশেখর বসু, এরা সব চুরি করে ফাঁক করে দিয়েছেন লিখতে গিয়ে। তাদের ওইসব লেখা এবং তার পাশাপাশি যাদের লেখা থেকে তারা চুরি করেছেন তাদের সেই সব লেখা পৃষ্ঠা সংখ্যা ধরে ধরে আমি উল্লেখ করে দেখিয়েছি এই উপন্যাসে। বাঙালি সমাজে আজ অবধি এসব কথা কেউ কখনো বলেননি। অথবা ধরুন এই যে এখন তন্ত্র নিয়ে থ্রিলার বই লেখার একটা গণহিরিক শুরু হয়েছে ইদানিং, যারা এসব লিখছেন এবং যারা এসব পড়ে বাহবা দিচ্ছেন, তাদের মধ্যে কজন তন্ত্রের মূল আকর গ্রন্থগুলি পড়েছেন? পড়া তো দূরের বিষয়, কজন সেগুলির নাম জানেন? আমি 3টি মাত্র গ্রন্থের কথা বলছি। 1, তন্ত্রের আদিতম গ্রন্থ কুলার্ণব তন্ত্রম, যার প্রথম বাংলা সংস্করণ প্রকাশিত হয় 1816-17 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের গুরু কুলাবধূত হরিহরানন্দ তীর্থস্বামী কর্তৃক। 2, কৌলাবলী নির্ণয়, যা প্রকাশ করেছিলেন অটল বিহারী ঘোষ, যিনি কলকাতায় তন্ত্রশাস্ত্রের বৈজ্ঞানিক পথ চর্চার পথ সুগম ও সহজসাধ্য করার উদ্দেশ্যে আগমানুসন্ধান সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 3, চতুর্শীতি সিদ্ধ প্রবৃত্তি, যা হলো 84 জন সিদ্ধ সাধক গুরুর জীবনী, যেটি মুখে মুখে বলেছিলেন অভয় দত্তশ্রী এবং তিব্বতী ভাষায় তা গ্রন্থাকারে অনুলেখন করেছিলেন ভিক্ষু বন্ডুপ সেরব। আর এই মূল তিব্বতী পাণ্ডুলিপিটি খুঁজে বের করেছিলেন মহাপণ্ডিত রাহুল সংকৃত্তায়ন। আমার এই বর্তমান গ্রন্থটিতে এমন অনেক অনেক কিছুর সুলুক সন্ধান আপনারা পাবেন,
যা বিগত 100-200 বছরের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে কেউ কখনো এভাবে বলেননি। সবশেষে বলি, বইটি পড়ার পর আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন, এত সব অপ্রিয় সত্য কথা ফাঁস করে দিয়ে এমন একটা বই আপনি কেন লিখলেন, কেন একটা আদমরা জাতিকে আপনি পাতায় পাতায় বারংবার ঘা মেরে মেরে বাঁচাতে চাইছেন, তবে এর জবাব দেওয়ার আগে আমি আপনাদের একটি প্রতি প্রশ্ন বা কাউন্টার কোয়েশ্চেন করতে চাই কবিতার আকারে। আমার অন্যতম এক গুরু, সেই চিরপ্রণম্য নবারুণ ভট্টাচার্যরই লেখা মুখে মেঘের রুমাল বাঁধা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, যার শিরোনাম হলো পাঠকের কাছে প্রশ্ন। মানুষ যদি বিদ্রোহ করতে ভুলে যায় তখন তাকে মনে করিয়ে দেওয়া কি পাপ? কেউ যদি আমাকে বলে, দাদা দেশলাইটা থেকে গেল, সে কি ভুল করবে? কত জায়গায় তো আমি ফেলি দেশলাই, একবারও ভুল করে নয়। যদি কেউ আগুন জ্বালায়, ভয় করে এরপরে হয়তো একদিন মানুষ আগুন জ্বালাতে ভুলে যাবে। একটি মেয়ে তো আমাকে বলেছিল, শীত বলে আমি কি হারিয়েছি আমার ঠোঁটের উত্তাপ? মানুষ যদি বিদ্রোহ করতে ভুলে যায় তখন তাকে মনে করিয়ে দেওয়া কি পাপ? এই যে আগুন জ্বালানোর কথা বললেন নবারুণ ভট্টাচার্য, এই আগুন আসলে কি জানেন? এই আগুন হলো ক্ষমতার সন্ত্রাসের ভয়ে তার বশংবদ না হয়ে পড়ার আগুন। এই আগুন হলো শাসকের স্বৈরাচারের সামনে নিজের শিরদাঁড়া সোজা রাখার আগুন। এই আগুন হলো রাজার চোখ রাঙানিকে পরোয়া না করার আগুন। এই হিম্মত সকলের থাকে না, আর যে গুটি কয়েক প্রণম্য মানুষদের মধ্যে তা থাকে, তাদের সম্পর্কিত বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার সেই অসাধারণ পংক্তিকটি, সবাই যখন রাজবাড়িতে বেচতে গেলেন দাঁতের মাজন, একা তিনি চৌরাস্তায় দাঁড়িয়ে শোনেন শিবের গাজন। ঢ্যামকুরকুর ঢ্যামকুরকুর দূর থেকে সেই বাদ্যি আসে, বাদ্যি ঘিরে নাচছে আগুন, আগুন যে তার শ্রদ্ধা ভাজন। সুতরাং আমার অচ্যুত অবস্থানই আমার উত্তর। মানুষ যাতে আগুন জ্বালাতে ভুলে না যায় তাই আমি এ বই লিখেছি। আগুন আমার শ্রদ্ধা ভাজন, তাই আমি এ বই লিখেছি। রাজবাড়িতে দাঁতের মাজন বেচতে যাওয়ার হ্যাংলামি আমার নেই, তাই আমি এ বই লিখেছি। ধন্যবাদ।